Okay, this one, right? You can see the presentation. Yes, sir. Okay, follow problem, follow. প্রবলেম বলতে থাকো, দেখি একটু ডিসকাস করি আমরা তাহলে। আবির কি হারাই গেল নাকি? না স্যার, একটু টাইম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। অন্য কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে। তো 7 নম্বর হুম, স্লাইডের একেবারে শেষের পয়েন্টটা। এক সেকেন্ড। 7 নম্বর, স্লাইড নাম্বার 7। কোনটা? লাস্ট পয়েন্ট। Finally a point is reached beyond Yes, sir. which increases in V0 are vanishingly small. আচ্ছা, যেটা হচ্ছে যখন ধরো একটা রিয়াকশন শুরু হলো, হ্যাঁ, তখন হচ্ছে সাবস্ট্রেট তারা হচ্ছে একটার সাথে রিয়াক্ট করে প্রোডাক্ট তৈরি করবে। আচ্ছা, যখন হচ্ছে ধরো ইউজুয়ালি কি যে আমরা জানি যে রিয়াকশন হচ্ছে কনসেন্ট্রেশনের সাথে রিলেটেড, রিয়াকশন রেটটা, রাইট? কারণ আমরা রিয়াকশন রেট কিন্তু প্রেজেন্টই করি কনসেন্ট্রেশন দিয়ে। ওকে, তো এখন ধরো তোমার এখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, মানে এখন ধরো তুমি, আমরা জানি যেহেতু হচ্ছে রিয়াকশন রেট ইকুয়াল টু নরমালি কি কনস্ট্যান্ট ইনটু কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তার মানে কি যদি সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন আমরা বাড়াতে থাকি তাহলে রিয়াকশন রেট হচ্ছে বাড়তে থাকবে। কিন্তু কতক্ষণ? এটা কি মানে ইনফাইনাইটলি হতে থাকে? ডেফিনেটলি না। কিন্তু যে এক সময় হচ্ছে সাবস্ট্রেটে, মানে এক সময় রিয়াকশন রেটটা এমন একটা পর্যায়ে পড়ে চলে যায় যে এরপরে আমরা যতই সাবস্ট্রেট অ্যাড করি না কেন রিয়াকশনের রেট কিন্তু আর বাড়বে না। ওকে, Yes. এই রেটটাকে বলা হয় ম্যাক্সিমাম ভেলোসিটি অফ এ রিয়াকশন। ওকে, মানে এখানে প্লাটু লাইক V0 রেজিয়ন যে বলতেছে, তুমি যদি গ্রাফটা দেখো, এক্স এক্সিস বরাবর আছে হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে ধরো ভেলোসিটি আছে। সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যত বাড়তেছে শুরুর দিকে কি রিয়াকশনের এই V0 বাড়ার রেটটা বেশ স্টিপ না? Yes, sir. খুব দ্রুত কিন্তু বাড়তেছে, কিন্তু বাড়তে বাড়তে কি এই রেটটা কিন্তু কমতেছে, কমার কারণেই গ্রাফটা আস্তে 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 কি ফ্ল্যাট হয়ে যাচ্ছে। মানে শুরুর দিকে তো একটু স্টিপ ছিল, তারপর আস্তে আস্তে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, একসময় হচ্ছে একটু পুরোপুরি ফ্ল্যাট হয়ে যাবে আর কি। ওকে, মানে ওই সময় হচ্ছে তুমি যতই সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়াতে থাকো না কেন V0 ওই অবস্থাতেই স্টিডি থাকবে আর কি। এইটাকে বলা হয়, মানে এই সময় যে রেটটা থাকে V0 এর যে ভ্যালুটা থাকবে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি আর কি। Okay. বুঝতে পারছো? Yes, sir. খুঁজতেছি, হুম, মানে খুঁজতেছি স্যার। অনেকগুলো ধরে রাখছিলাম তো, অনেকগুলো স্লাইডে প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। এগুলো একটু নোট করে রাখবা এই যে প্রবলেম গুলো, তাহলে সুবিধা হবে আর কি। অনেক সময় হয় কি যে পড়ার সময় প্রবলেম থাকে, পরে হচ্ছে গিয়ে প্রবলেম গুলো মনে থাকে না।
স্যার তারপর 11 নাম্বার স্লাইডে হুম এই পয়েন্টটা কি জন্য লিখছে স্যার যে আর্লি ইন দ্য রিয়াকশন দ্য কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট পি ইজ নেগলিজিবল। আচ্ছা কেন এটা লিখছে? জি আচ্ছা যে আচ্ছা এমনিতে আর্লি ইন দ্য রিয়াকশনে পি কিন্তু হচ্ছে অলওয়েজ নেগলিজিবল থাকে, কারণ যখন মানে এই রিয়াকশন ইকুয়েশনটা তো দেখতেছো, যখন একটা Yes. রিয়াকশন জাস্ট ধরো শুরু হলো, হুম, শুরুতে কি কোনো প্রোডাক্ট থাকে? শুরুতে কিন্তু প্রোডাক্ট তো থাকে না, না স্যার। রিয়াকশনটা কিছুক্ষণ হওয়ার পরে না প্রোডাক্ট বাড়তে থাকবে আর কি। সো সেই ক্ষেত্রে আমরা একদম যদি শুরুতে যা মানে ইফ ইউ কনসিডার জাস্ট দ্য বিগিনিং, তখন কিন্তু প্রোডাক্ট তো থাকেই না। প্রোডাক্ট থাকে না মানে কি, তার তো আসলে কনসেন্ট্রেশনই নেই, মানে না থাকলেই তো কনসেন্ট্রেশন করতে থাকবে আর কি। তো শুরুতে আমরা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা নেগলেক্ট করতে পারি। যেহেতু নেগলেক্ট করতে পারি, তাহলে এই এই রিভার্স স্টেপটা কি পসিবল? নো স্যার। কারণ হচ্ছে এই রিভার্স স্টেপ হতে গেলে কি করতে হবে, এই এনজাইম আর প্রোডাক্টের মধ্যে রিয়াকশন হতে হবে। এখন প্রোডাক্টই নাই, তো রিয়াকশন কিভাবে হবে? তো সেই জন্য আমরা হচ্ছে এই স্টেপটাকে নেগলেক্ট করতে পারি আর কি, যে এনজাইম আর প্রোডাক্ট রিয়াক্ট করে যে এই রিভার্স রিয়াকশন হয়ে যায়, এই ইএসটা হচ্ছে, এটাকে আমরা ইগনোর করতে পারি। এই জন্য এটাকে রিরাইট করা হয় এইভাবে। দেখো এখানে কিন্তু রিভার্স রিভার্স স্টেপটা নাই আর কি, ঠিক আছে? এখন তুমি যেটা কোশ্চেন করতে পারো যে স্যার আমরা মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের ডেরাইভেশন করতেছি, আমরা আর্লি ইন দ্য রিয়াকশন ধরলাম কেন? কারণ আমরা কিন্তু যখন রিয়াকশন রেট ক্যালকুলেট করি, হ্যাঁ, রিয়াকশন রেটের কোনো ইকুয়েশন ডেরাইভ করার চেষ্টা করি, আমরা আর্লি স্টেটটাকে ধরে নিই আর কি। কেন ধরে নিই? কারণ হচ্ছে মাঝামাঝি সময় ক্যালকুলেশন করা ভেরি ডিফিকাল্ট। মাঝামাঝি সময় ধরে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, ওই সময় আমরা হচ্ছে ইএস এর কনসেন্ট্রেশনও বের করতে পারবো না। কিন্তু আমরা যদি আর্লি আর্লি ধরে নিই, তখন হচ্ছে আমরা ক্যালকুলেশন গুলো করতে পারবো। এই স্লাইডে স্যার, এই স্লাইডে এটা কিভাবে লিখছে যে ভি নট ইকুয়াল কে টু ইএস। ভি নট ইকুয়াল টু কে টু ইএস। আচ্ছা, যেটা হচ্ছে এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে, হ্যাঁ, তুমি যদি এনাফ সাবস্ট্রেট প্রোভাইড করো, মানে এটা কিন্তু ধরেই নেওয়া হয় যে এখানে এনাফ সাবস্ট্রেট যদি প্রোভাইড করা হয়, তখন কিন্তু এই স্টেপটা সহজেই হয়ে যাবে। এই স্টেপটা হচ্ছে সহজেই হয়ে যাবে। আচ্ছা, নর্মালি হচ্ছে একটা ইকুয়েশনের রেট কিসের উপর ডিপেন্ড করে? যে স্টেপটার অ্যাক্টিভেশন এনার্জি রিকোয়ারমেন্ট সবচেয়ে বেশি, মানে যে যে স্টেপটা হওয়ার টাফ, সেটাই তো। সো এখন এই রিঅ্যাকশনের ক্ষেত্রে যেহেতু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এনাফ আছে, হ্যাঁ, বুঝতে পারছো? ইয়েস স্যার। সো তখন হচ্ছে, সাবস্টিটিউশন এনাফ থাকার ফলে তো স্যার ইএস ফর্মটা হইছে না। হ্যাঁ, সো এই স্টেপ যেহেতু অনার্সই হয়ে গেছে, খুব সহজেই হয়ে যাবে। সো বেসিক্যালি পুরো রিঅ্যাকশনটার রেট আসলে কোন স্টেপের উপর ডিপেন্ড করবে? জাস্ট এই স্টেপের উপরই, রাইট? ইএস এর ব্রেকডাউন হয়ে যে ই আর কি হবে। সেই জন্য তখন আমরা এই ভি জিরো কিন্তু এখানে পুরো রিঅ্যাকশনটাকে ইনিশিয়াল রেটটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু ভি জিরো যেহেতু ডিপেন্ডেন্ট অনলি এ স্টেপের উপর, দ্যাটস ওয়াই ভি জিরো উইল বি কে টু ইএস। ঠিক আছে? Yes, sir. তাহলে তো স্যার এখানে ইএস যেটা স্যার রিভার্স রিভার্স হলেও স্যার ব্রেকডাউন হচ্ছে, আবার যদি ফরওয়ার্ড হয় তাহলে তো স্যার ব্রেকডাউন হচ্ছে আলটিমেটলি। মানে স্যার কোনটা? ইএস এর ফর্মটা, এটা হুম যদি হুম স্যার ফরওয়ার্ড হয় তাহলে স্যার আমরা এনজাইম প্লাস প্রোডাক্ট পাচ্ছি, আর যদি এটা ব্যাকওয়ার্ড আবার ফিরে যায় তাহলে সেখানে আমরা এনজাইম প্লাস সাবস্ট্রেট পাচ্ছি, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কিন্তু এই পর্যন্ত, হ্যাঁ, এই লাইন পর্যন্ত কিন্তু এখনো আমরা ওই আগের স্লাইডে আমরা কি ধরে নিয়েছি, আর্লিয়ার দ্য রিয়াকশন। এই স্লাইডে এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে আর কি।
মানে একদম শুরুর কথা বিবেচনা করতেছে এখন আর কি, ঠিক আছে। ইয়েস স্যার। কারণ স্যার থিওরিটিক্যালি শুরুর দিকে তো এই স্টেপটাও মানে তো অ্যাকচুয়ালি তো পসিবল, ঠিক আছে। কারণ এই যে ইএস ব্রেকডাউন হয়ে এনজাইম প্লাস সাবস্ট্রেটও পসিবল শুরুর দিকে, মানে পসিবল, কিন্তু শুরুর দিকে এটাও কি হবে, এটার পরিমাণও খুবই কম হবে, ঠিক আছে। সো বেসিক্যালি শুরুর দিকে আমরা এই জন্য ভিজিওটাকে কে টু ইএস বলে দিতে পারি, মানে ভিজিও কে টু ইএস এটা আমরা বলতে পারি আর কি। স্যার তারপরে যে এত বড় স্যার ইকুয়েশনের জন্য আমরা সিম্পলিফাই করলাম, তারপর বিভিন্ন ফর্মে লেখা হলো, তাহলে কি স্যার আমাদের মেইন ইকুয়েশনটা দেখলে হচ্ছে না, যেটা ভি নট ইকুয়াল ভি ম্যাক্স এস প্লাস কে এম ডিভাইড বাই কে এম প্লাস এস। হ্যাঁ, আমরা কিন্তু ওই ইকুয়েশনটাই ডেরাইভ করেছি এত কিছু করে, এত কিছু করার উদ্দেশ্য ছিল ওই ইকুয়েশনটা ডেরাইভ করা, এটা কিন্তু ডেরাইভেশন আর কি, যে আচ্ছা, কিভাবে মাইকেলিস মেন্টেনের এই ইকুয়েশনটা আসলো। তাহলে স্যার আমাদের কি স্যার এটা সাপোজ যদি ইউনিভার্সিটিতে ক্লাস হতো ফিজিক্যালি, তখন কি স্যার আমাদের বলা হতো যে কিভাবে ইকুয়েশনটা এসেছে দেখাও? হ্যাঁ, ডেরাইভেশনটা অনেক সময় আমি দিতাম আর কি। মানে কি স্যার তাহলে পুরো ইয়েটা দেখানো লাগবে? না, ডেরাইভেশন যদি আসে তখন তো পুরোটাই দিতে হবে। আচ্ছা, স্যার এখনো কি পসিবিলিটি আছে? না, এতক্ষণ এই দিয়ে এই জিনিস দিয়ে লাভটা কি? আমার তো স্যার ওইটাই কথা, কিন্তু স্যার শেষ ইকুয়েশনটা দেখলেই তো হচ্ছে। না, কিন্তু একটা জিনিস কি শোনাই, যে এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা কিন্তু হ্যাঁ বোঝার ব্যাপার আছে। ডেরাইভেশনের সময় বেশ কিছু কিন্তু কন্ডিশন ধরে আসবে, ঠিক না? যে ইয়েস স্যার। শুরুতে, তারপরে হচ্ছে স্টেডি স্টেটের সময়। তো এই জিনিসগুলো বুঝতে হবে আর কি। স্যার তারপর আরেকটা হলো গিয়ে আহ, এই যে এটা স্যার রেট অফ ইএস ফরমেশন, এটাকে তো স্যার আমরা এনজাইমই লিখতে পারি না, ইটি মানে টোটাল এনজাইম মাইনাস ইএস সাবস্ট্রেট কোথায় বাউন্ড কোথায় এনজাইম। এখানে এটা তো এনজাইমই না স্যার, কারণ আমি কোনটা? টোটাল, এই যে স্যার রেট অফ ইএস ফরমেশন, আমি টোটাল এনজাইম থেকে যদি এনজাইম সাবস্ট্রেট ইয়ে করি বিয়োগ করি, তাহলে তো স্যার আমি এনজাইমই থেকে যায়। বুঝিনি কোনটা বলছো, রেট অফ ইয়েট ফরমেশন? ইয়েস স্যার এটা এই রেট যে অফ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রেট অফ ইএস ফরমেশনের ইকুয়েশন কি হবে? রেট অফ ইএস ফরমেশন হবে হচ্ছে তোমার এই কে ওয়ান ইন্টু এই ফ্রি এনজাইমের কনসেন্ট্রেশন প্লাস সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এই ই কিন্তু সরি প্লাস না তো ইন্টু আর কি, হ্যাঁ, কে ওয়ান ইন্টু কনসেন্ট্রেশন অফ ই ইন্টু কনসেন্ট্রেশন অফ এস। এইখানে কি ই তো টোটাল এনজাইম না, এটা কি ই ফ্রি কিন্তু ফ্রি এনজাইম। এনজাইম। হ্যাঁ, সো ইয়েস স্যার। এখানে কিন্তু ইকুয়েশনটা ওইটাই ছিল। এখন ফ্রি এনজাইমের কনসেন্ট্রেশন কোনটা? টোটাল এনজাইম মাইনাস যে এনজাইমটা সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে আছে, ইয়েস স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে সরাসরি এটা এখানে লেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি এটা কি হবে, কে ওয়ান ইন্টু ই ইন্টু এস। ই এর ভ্যালুটা এখানে বসানো হয়েছে। ই কিন্তু টোটাল এনজাইম না, ই হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে ফ্রি এনজাইমটাকে। হুম। ওকে। তারপর স্যার এটাই যে স্পেশাল কেসে যেটা বলা হয়েছে, যেটাকে আমরা কোথায় কোথায় 1 নম্বর স্লাইড বলো। 16 নম্বর স্লাইড, হুম। যেখানে বলা হয়েছে যে স্যার আমরা একটা ভিম্যাক্স এর ভ্যালুকে ধরতে পারি হাফ, ভি নট ইজ এক্স্যাক্টলি ওয়ান হাফ অফ ভিম্যাক্স। হ্যাঁ, এটা যখন, হ্যাঁ যখন, হুম, এটা তো স্যার স্পেশাল একটা কন্ডিশন দেয়া আছে, তাই তো? হ্যাঁ ডেফিনেটলি। আমরা তাহলে এটা তো আসলে কি, এইটার ইকুয়েশন। উদ্দেশ্য, না, এটার উদ্দেশ্য হচ্ছে ভিম্যাক্স এর সাথে ভি জিরোর রিলেশনটা এস্টাবলিশ করা। আচ্ছা। ওকে, মানে আমরা কিন্তু ধরলাম যে ওকে ঠিক আছে, যখন ভিম্যাক্স ইজ এক্স্যাক্টলি হাফ, কিন্তু এইটা ধরে কিন্তু আলটিমেটলি আমরা ভি জিরোর সাথে ভিম্যাক্স এর কি একটা রিলেশন এস্টাবলিশ করতে পারলাম। আচ্ছা
পরে স্যার কি গ্রাফে কি এটাই বোঝানো হয়েছে 18 নম্বর স্লাইডে? কোনটা? এই যে স্যার এই গ্রাফটা একটু যদি স্যার ডেসক্রাইব করতেন। 8 নম্বরে এটাই স্যার। ও এই গ্রাফটা যে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনের গ্রাফ আর কি। তুমি যদি মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে যে একটা গ্রাফে প্লট করো, ওকে, তাহলে গ্রাফটা হচ্ছে এরকম দেখা যায়। এবং এই গ্রাফের কথাবার্তা এখানে লেখা আছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, একটু কমপ্লেক্স না এখানে যেটা, কারণ এখানে হচ্ছে দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম না, যেটা হচ্ছে এখানে দুইটা কন্ডিশন। মানে ধরো মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটা হচ্ছে মনোসাবস্ট্রেট রিঅ্যাকশনের ইকুয়েশন। এখন যখন সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন কম হবে তখন কি হবে, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন বেশি হবে তখন কি হবে, ঠিক আছে? এইটা হচ্ছে যখন ইনিশিয়াল সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন বেশি হয় আর কি। ইনিশিয়াল সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যখন বেশি হয় তখন হচ্ছে রিঅ্যাকশনের রেট বাড়াটাও একটু স্লো হবে। যখন ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বেশি হয় তখন আমরা যত বেশি কনসেন্ট্রেশন বাড়াতে থাকবো রিঅ্যাকশনের রেটটা আমার পরিমাণটা একটু স্লো হবে। কিন্তু যদি ইনিশিয়াল সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কম থাকে তখন আমরা একই পরিমাণ সাবস্ট্রেট অ্যাড করলে রিঅ্যাকশনের রেট বাড়ার পরিমাণটা কি হবে, বেশি হবে। ঠিক আছে? মানে মোর স্পিডলি রেটটা বাড়তে থাকবে। আচ্ছা তখন গ্রাফটা একটু মোর স্টিপার হবে আর কি। আলটিমেটলি কিন্তু এই গ্রাফও হচ্ছে এখন এখানে তো আসলে দেখানো সম্ভব না। আলটিমেটলি এই গ্রাফও এইরকমই হয়ে যাবে, মানে বাড়তে 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 বাড়তে। তো এটার জন্য তো সেটা আরো সময় লাগবে অনেক। হ্যাঁ মানে সেটাই, মানে এখানে আসলে তো দেখানো সম্ভব না, দেখাতে গেলে গ্রাফ আর কি অনেক দূর চলে যাবে আর কি। বাট দিস ইজ দ্য আলটিমেট রেট অফ অল দ্য রিয়াকশন। সব রিয়াকশনই এক সময় স্টেডি স্টেটে যাবে, যেতেই হবে, স্যাচুরেশনে যাবে সব রিয়াকশন। লিয়েনবার্গ ইকুয়েশনটা বুঝছো তো? লাস্ট দিন কি আমি তোমাদেরকে ওই স্ট্যান্ডার্ড কার্ভের কথা বলেছিলাম? বলিনি স্ট্যান্ডার্ড কার্ভের কথা? না মনে পড়ছে না স্যার। ওকে, না যেটা হচ্ছে যে লাইন উইভার বার্গ যে ইকুয়েশন, এ তো আসলে কিছুই করে নাই, হচ্ছে মানে কিছুই করে নাই বলাটা ভুল হবে। মানে সে যেটা করছে মাইকেলিস মেন্টেন ইকুয়েশনটাকে লিনিয়ারাইজড ফর্ম দিয়েছে আর কি। লিনিয়ারাইজড ফর্ম দিলে সেটা হচ্ছে যেহেতু লিনিয়ার ইকুয়েশনের ফর্ম, তো সেটা তো ডেফিনেটলি স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইনের সুবিধা হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে কম্পেয়ার করা কিন্তু ইজি। নর্মালি ধরো আমরা যখন কোনো নোনকে মানে আননোনের ভ্যালু জানতে চাই আমরা কি করি, আমরা হচ্ছে নোনের সাথে কম্পেয়ার করি, রাইট? ইয়েস। সো এটা হচ্ছে সব ক্ষেত্রেই প্রযোজ্য আর কি। তো ধরো তুমি একটা কোনো এনজাইমের অ্যাক্টিভিটি মেজার করতে চাচ্ছ ইন রিলেশন উইথ অ্যানাদার এনজাইম, অথবা ধরো তুমি তোমার এনজাইম একটা সেম, তুমি হচ্ছে ওই এনজাইমটার ধরো একটা এনজাইম সে দুইটা সাবস্ট্রেটকে হচ্ছে ইয়া করে আর কি। হ্যাঁ, ধরো দুইটা সাবস্ট্রেটকে ক্যাটালাইজ করে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো ধরো এটা এটা আমরা জানি, ঠিক আছে, এর কনসেন্ট্রেশন হলে ওই এনজাইমটা ওই রিঅ্যাকশনটা কেমন হয় এটা আমরা জানি। এখন এই এনজাইমটার আরেকটা সাবস্ট্রেট বিটা আমরা জানতে চাচ্ছি আর কি, যে বি এর কনসেন্ট্রেশনের সাথে ওই এই রিঅ্যাকশনের একটা রিলেশন। তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কম্পেয়ার করতে হবে
এ আর বি এর কনসেন্ট্রেশনকে ইন রেসপেক্ট উইথ দ্য এনজাইম। তো প্রথমে যেটা করতে হয় এসব ক্ষেত্রে আমাদের যে নন, আমরা কোনটা জানি, আমরা হচ্ছে এ জানি যে এর বিভিন্ন কনসেন্ট্রেশনে এনজাইমেটিক রিঅ্যাকশনের রেটটা কত হয় এটা আমরা জানি। ওকে, তো তখন প্রথমেই একদম ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড কার্ভ বানাই দেওয়া। স্ট্যান্ডার্ড কার্ভ কি, ধরো হচ্ছে যেহেতু এর ভ্যালু আমরা জানি যে এর কনসেন্ট্রেশন এত হলে ভি কত, এত হলে ভি কত, এত হলে ভি কত, আমরা হচ্ছে গ্রাফে বসে তারপর হচ্ছে একটা লাইন ড্র করি আর কি। এই লাইনটা কিসের উপর ড্র করা হয়, যে যে নোন ভ্যালুটা আমরা তো জানি যে এই ভ্যালুগুলা, ঠিক আছে, এই কার্ভগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড কার্ভ। অথবা ঠিক আছে, তখন মানে কম্পেয়ার করাটা দুইটা লিনিয়ারের উপর কম্পেয়ার করাটা ইজি আর কি। আচ্ছা ধরো আবার, আচ্ছা আচ্ছা এইভাবে চিন্তা করো, ধরো হচ্ছে একটাই সাবস্ট্রেট, হ্যাঁ, একটাতে গেলে দুইটা কম্পেয়ার করা যায়। আবার ধরো আরেকটা, ধরো ফর এক্সাম্পল এই এনজাইম সাবস্ট্রেট হচ্ছে ই আর কি, হ্যাঁ, সাবস্ট্রেট হচ্ছে এ। এখন তুমি জানো যে এর কনসেন্ট্রেশন 1 হলে রিঅ্যাকশন রেট কত হয়, V0 কত হয়, 2 হলে কত হয়, 3 হলে কত হয়, 4 হলে কত হয়, তুমি অলরেডি জানো। ওকে, এখন ধরো আমি তোমাকে কোয়েশ্চেন করলাম, আচ্ছা ঠিক আছে যদি 3.5 হয় তাহলে কত, 3.5 হলে তাহলে তখন কত হবে আর কি রিঅ্যাকশন রেটটা। তো এইটা আমরা কিভাবে করি, কিভাবে বের করতে হবে, এটা বের করতে গেলে সবার প্রথমে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড কার্ভ করতে হয়। এই যে এ সাবস্ট্রেটটার বিভিন্ন কনসেন্ট্রেশনে যে আমরা রেটটা জানি, এই ভ্যালুগুলো দিয়ে একটা গ্রাফ আঁকতে হবে আর কি, ঠিক আছে। ওই গ্রাফটা হবে স্ট্যান্ডার্ড গ্রাফ, তারপর হচ্ছে ওই গ্রাফের মধ্যে আমরা জাস্ট ওই আননোন ভ্যালুটা, ধরো এর সাবস্ট্রেটের ভ্যালু ছিল 3.5 বললাম, 3.5 বসাও, দেখো রেট কত আসে। এই স্ট্যান্ডার্ড কার্ভ তোমরা করছো না, এটা এইসব এটা তো যে তোমাদের এইচএসসি এর ম্যাথের প্র্যাকটিক্যাল বই তো আছে স্ট্যান্ডার্ড কার্ভ ইয়ে করা। জি স্যার, এই টাইপের অনেক জিনিসই আছে, ছিল আর কি, করো নাই, সিরিয়াসলি করো নাই না? মনে নেই স্যার করলে। আচ্ছা ম্যাথ কিন্তু এই ম্যাথের যে প্র্যাকটিক্যাল বইটা এইচএসসি, ওটা কিন্তু ভালো, খুব চমৎকার বই। গ্রাফের একটা ব্যাপার কি জানো, গ্রাফ একটু ভালো মতো বোঝাটা ইম্পর্টেন্ট। তুমি যখন ডেটা নিয়ে কাজ করবে গ্রাফের কোনো বিকল্প নেই। এই কোভিড-19 দেখো না, সারাদিন লোকজন গ্রাফ নিয়ে কথা বলে। আচ্ছা বলো তারপরে প্রবলেম কি? স্যার আপনি কি হ্যালো? হ্যাঁ হ্যাঁ শুনছি। জি স্যার, আপনি কি মিড টার্মের ডেট ফিক্স করেছিলেন? ও আচ্ছা ভালো কোয়েশ্চেন, মিড টার্মের ডেটা তো ফিক্স করো। মিড টার্ম করে দিবা। আচ্ছা মিড টার্ম উইক হচ্ছে অগস্টের 9 to 13 না? এই 12 তারিখে দিয়ে দাও নাকি?
2:30 ওকে ওকে স্যার। ওকে তার আচ্ছা আগে আগে কি কোনো কুইজ নেবেন মানে আচ্ছা মিড টার্মের আগে মনে হয় কুইজ না একটু ডিফিকাল্ট হয়ে যায় না? তোমরা কি দিতে চাও? দিতে চাইলে আমি দিতে পারি আর কি, তাহলে আর কি তোমার নেক্সট উইকেই দিতে হবে। ইজ ইট বিকামস টু আর্লি? স্যার নেক্সট উইক তো স্যার নেক্সট উইক কবে থেকে আমরা একটা ক্লাস পাবো মনে হয়, তাই না? দাঁড়াও, এই ঈদের ছুটি না কোন কোন দিন আমি ভুলে গেছি, দেখে নিই। দাঁড়াও, হয়ে গেল ক্যালেন্ডার। তোমাদের হচ্ছে, হ্যাঁ একটা অগস্ট 5। হুম। আচ্ছা ওই ঠিক আছে, ওই ঈদের পরে এত প্যারা নিতে হবে না, ওকে আমরা মিডের পরে কুইজ দেবো, সমস্যা নেই। স্যার মিডের সিলেবাস কোন পর্যন্ত থাকবে, মানে কাইনেটিক্স পর্যন্তই? এক second, আমি আগে গুগল ক্যালেন্ডারে সেট করে নিই যে তোমাদের মিড আছে। আমি একটু মনে করে দিও তো, আমরা মনে করানো থাকে না তো, যদিও আমি আমি অলরেডি রেকর্ড করে রাখছি। আচ্ছা বাই দ্য ওয়ে, মিডের কোয়েশ্চেনে মানে এমসিকিউ ট্রু ফলস থাকবে, অবশ্যই থাকবে, এর সাথে হচ্ছে আমি শর্ট কোয়েশ্চেন দিই, ওকে? এবং মোস্ট প্রবাবলি আমি তোমাদের মিডটা নিব হচ্ছে গুগল ফর্মে। আচ্ছা। এই বাক্সে হচ্ছে কোয়েশ্চেন করা তো ইয়ে হয়ে যায় আর কি। তবে ওই রিটেন টাইপ কোয়েশ্চেন গুলো যে বড় হবে না, হ্যাঁ আগে যেরকম বলছিলাম যে আনসার শর্ট টাইপের হবে আর কি। আর হচ্ছে সিলেবাস, না সিলেবাস কি দেওয়া যায়, সিলেবাস কি দেওয়া যায় দাও দেখিনি। মিডের সিলেবাস না, আচ্ছা আরেকটা আরেকটা লেকচার আমি হচ্ছে আজকে অ্যাড করবো আর কি। লেকচার 5 ইনক্লুডেড থাকবে। তবে লেকচার 5 নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ওটা একটা ছোট লেকচার এবং এরকম কমপ্লেক্স কিছু না, ইকুয়েশন টিকুয়েশন কিছু নেই, ডেসক্রিপটিভ টাইপ, সিম্পল। আর স্যার হ্যাঁ। এই চ্যাপ্টার থেকে কি কোনো ম্যাথস বা ইয়ে টিয়ে কোনো কিছু আসবে? ভেরি গুড কোয়েশ্চেন, দিতেও পারি ম্যাথ। জি স্যার, রেট লয়ের ম্যাথ বা ইকুয়েশন রেট বের করা। হ্যাঁ ম্যাথ হলো ইকুয়েশন রিলেটেড ম্যাথ আসবে আর কি। এটা একটা তোমাদের নেক্সট ক্লাসে আমি হচ্ছে, আমি আজকে একটা ভিডিও আপলোড করবো, তো নেক্সট ক্লাসে ওটা নিয়ে আমরা আলোচনা করব। ওটা ওটা সিম্পল আর কি, ওই 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 লেকচার 5 হচ্ছে এমন, এটা নিজে নিজে বললে বুঝে যাবো আর কি, কোনো জটিল কিছু ওখানে নেই। তো যেটা হচ্ছে এখন যদি ম্যাথ দিই, হ্যাঁ ম্যাথ ম্যাথ আমি দিব, ওকে? এখন ম্যাথ দিলে হচ্ছে সেটা তো আসলে টাইপ করে ওইরকম ভাবে টাইপ করে একটু টাফ, আই থিঙ্ক সো, রাইট? এরকম ইকুয়েশন লাইন লিখবা কেমনে এই ইয়ার মধ্যে আর কি, আমরা তো এই ধরনের টাইপিং এ অভ্যস্ত না আর কি। দেওয়া যায় না আর কি। জি স্যার। তো সেই ক্ষেত্রে আমি যেটা করবো যে ওকে ঠিক আছে, তোমাদের ইকুয়েশনটা দেখাইতে হবে না, জাস্ট হচ্ছে ক্যালকুলেশনটা করে দেখাইলেই হবে। হ্যাঁ ক্যালকুলেশন তো করে দেখাতে পারবা আর কি। অ্যানসার লিখলেই তো হয় না শুধু অ্যান্সার লিখলে তো ভেজাল। হ্যাঁ ক্যালকুলেশন করে দেখানো তো এত কঠিন কিছু না, ধরো যে জাস্ট নাম্বার, ওটা তো তোমরা ট্রাই করতেই পারবা না, হ্যাঁ ব্র্যাকেট ট্র্যাকেট দিয়ে আর কি, হ্যাঁ অ্যারো ট্যারো দিয়ে, জি স্যার। মানে ইকুয়েশনটা লেখা একটু বিরক্তিকর। শর্ট করে করা যায়। হ্যাঁ হ্যাঁ জাস্ট হচ্ছে মানে ইকুয়েশন তুমি যদি এক লাইনে আমাদের দেখাই দাও তাইলেও হয় না। তো তাহলে আমি ধরো তুমি তো জাস্ট নাম্বার গুলোই বসাইলা, হ্যাঁ তাহলে আমি অ্যাটলিস্ট বুঝবো যে ওকে ঠিক আছে তুমি নাম্বার গুলো বুঝে জায়গা মতো বসাইছো আর কি, তারপরে ক্যালকুলেশনটা আমাদের দেখানো লাগবে না আর কি। আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? জি স্যার। যে ধরো এই ম্যাথটা আর কি, হ্যাঁ যে এখানে যে ম্যাথ আছে কি জানি, হ্যাপি ম্যাথ আর কি, হ্যাঁ হ্যাপি স্যাড ম্যাথ। এই হ্যাপি স্যাডে ধরো তুমি জাস্ট আমাকে ভ্যালু গুলো বসায় দেখাইলে আর কি, হ্যাঁ ওকে ইউনিট গুলো না বসাইলেও চলবে, যে যদি ভ্যালু গুলো বসাও, বসানোর পরে ডিরেক্ট অ্যান্সার লিখে দাও, এই লাইন দেখে আমি বুঝে যাবো যে ওকে ঠিক আছে তুমি জায়গা মতো লেখছো না লেখো নাই আর কি। বুঝতে পারছো? জি স্যার। ম্যাথ কিন্তু খুব সহজ জিনিস, ম্যাথ এমন জটিল কিছু না।
অ্যাকচুয়ালি এই ম্যাথের ইকুয়েশন মুখস্থ করে জিনিসটা আমার পছন্দ না। ম্যাথের ইকুয়েশন মনে থাকে না, ইকুয়েশন শুড বি দেয়ার। তোমরা এখানে কেউ মানে এ লেভেল ও লেভেল করছো নাকি? মানে ওই ব্যাকগ্রাউন্ডের কেউ আছো? জি স্যার। কে তোমাদের হচ্ছে কি এ লেভেলে? হ্যাঁ, তোমাদের হচ্ছে ইয়া ছিল না ওই যে কোন সিস্টেমে, এডেক্সেল নাকি ইয়া? এডেক্সেল। এডেক্সেল। এডেক্সেলের ম্যাথে কি ইকুয়েশন দেওয়া থাকতো? ম্যাথ বলতে স্যার মানে যে ধরো যে ফিজিক্স বা ফিজিক্সে যাও ম্যাথ দেওয়া থাকতো না? হ্যাঁ, আমাদের ফর্মুলা শিট থাকতো একটা। এক্স্যাক্টলি, আমি আসলে এই সিস্টেমটা পছন্দ করি, যদিও এডেক্সেল এর ব্যাপারে আমার আইডিয়া কম। আমি তোমাকে টিউশনি করাতাম হচ্ছে ইয়া আর কি, তোমাদের আরেকটা সিস্টেম আছে না, কেমব্রিজ। কেমব্রিজ আর কি, যে ম্যাথ কোশ্চেন দেওয়া থাকবে আর ইকুয়েশন শুড বি দেয়ার। তো ইকুয়েশন দেখে মানে কারণ কথা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন করা উচিত যে ইকুয়েশনটা মুখস্থ রাখার জন্য না, হ্যাঁ, কিভাবে যে অ্যাপ্লাই আমাদের করব। কোন ইকুয়েশনটা আমি অ্যাপ্লাই করবো সেটা আর কি। আমি নিজে পার্সোনালি ইকুয়েশন মুখস্থ করতে মানে কি বলবো, খুবই উইক প্রকৃতির, আমার ইকুয়েশন টিকুয়েশন মনে থাকে না। অনলাইনের লার্নিং এর ব্যাপারটা না এরকম হওয়া উচিত। হ্যাঁ, আমি আই বিলিভ যে তোমরা ইউ গুড গুড গাইস। তারপরে হচ্ছে কি হয় সেটা না আমি জানি, এই নিজেরা ফাঁকি দিও না। হ্যাঁ, এই যে কুইজ, বিভিন্ন যে কুইজ হয়, পরীক্ষা হয়, এই যে সবাই যে 10 মিলে করি কাজ স্টাইলে পরীক্ষা দাও, কাজটা কিন্তু ঠিক না। ঠিক আছে, ধরো আমার এই বিভিন্ন, ধরো কোন একটা এক্সামে এই সারাদিন সময় দিয়ে রাখতো, আমার কোনো আপত্তি নেই যদি তোমরা কাজটা নিজেরা করো। অনলাইনের ব্যাপারটা কি, এভরিথিং ইজ দেয়ার, ম্যাটেরিয়াল তোমার সামনে আছে, হ্যাঁ, স্লাইড তোমার কাছে আছে, নেট আছে। তো তুমি হচ্ছে এখান থেকে কি করো, সার্চ করে অ্যান্সারটা মানে ওই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারো। এই কাজটাও যদি করো, যে নিজে নিজে করো, তাহলেও হচ্ছে কিন্তু যে ইনফরমেশনটা বা নলেজটা গেইন হবে, দ্যাটস হ্যাঁ। কিন্তু প্রবলেম হচ্ছে যে 10 মিলে করি কাজ স্টাইলে যে পরীক্ষাটা দাও অনেকে, এটা ঠিক না একদম আর কি। নিজেকে ফাঁকি দিতে হয় না, পরে ভুগবা কিন্তু এগুলা নিয়ে। এই আন্ডারগ্রেড লাইফে যা যা ফাঁকি দিবা না, ট্রাস্ট মি, যখন তোমরা হচ্ছে যদি যদি হায়ার স্টাডিতে যাও, এই সব জিনিস আবার থেকে ঠিকই বোঝা লাগবে, ঠিকই তখন আবার পড়তে হবে। স্যার আমার গ্রেডেড কুইজে একটা প্রবলেম ছিল স্যার। কি প্রবলেম? স্যার একটা প্রস্থেটিক গ্রুপের একটা ট্রু ফলস ছিল, হুম। যেখানে স্যার the prosthetic group that is required to activate some of the proteins can be composed of amino acid. হুম। So আমার কাছে এটা ট্রু মনে হয়েছে স্যার। না, এটা না আসলে ফলস। হ্যাঁ, প্রস্থেটিক গ্রুপ হচ্ছে প্রোটিন, কখনোই অ্যামাইনো অ্যাসিড দিয়ে হয় না আর কি। গুগলে কিছু ভুলভাল ইনফরমেশন দেখায় মনে হয়। স্যার এটা গুগলের ইয়েতে না স্যার, আমি স্যার এটা 1 or 2 তে পড়ছিলাম যে প্রস্থেটিক গ্রুপ আর স্যার কোএনজাইম এটা হচ্ছে কোফ্যাক্টরের পার্ট। আচ্ছা, যেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ পার্টিকুলারলি যেগুলোকে বলা হয় না, স্যার এটা তো টাইটলি বাউন্ড থাকে ইয়ের সাথে, মানে আমি যেটা অ্যাক্টিভেশন মানে কি বলে অ্যাক্টিভেটেড সাইটের সাথে যেটা থাকে আর কি টাইটলি। প্রস্থেটিক গ্রুপ কি টাইটলি বাইন্ড থাকে? জি স্যার, লুজলি থাকে হচ্ছে স্যার ইয়ে কোএনজাইমটা। কোএনজাইম আর কোফ্যাক্টর তো দুইটা আলাদা জিনিস না? স্যার আমাদের ওখানে পড়াইছিল হচ্ছে কোফ্যাক্টর দুই প্রকার, মানে দুইটা ইয়ে আছে, একটা হচ্ছে কোএনজাইম, একটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। তো যেটা লুজলি বাউন্ড হিসেবে থাকে সেটা হচ্ছে কোএনজাইম, আর যেটা টাইটলি থাকে সেটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। তো স্যার আমার এই দিক থেকে মনে হয়েছে যে এটা ট্রু স্যার, তো পরে আমি অ্যানসার দিয়ে দেখি যেটা আমার ফলস আসছে। না, ওটা ওটা আসলে ফলস। হ্যাঁ, বেসিক্যালি কোএনজাইম আর কোফ্যাক্টর এই দুইটা জিনিস আর কি আলাদা। হ্যাঁ, আর হচ্ছে প্রস্থেটিক গ্রুপ হচ্ছে ওকে, ওই আর কি ইয়াও করা যায়, কি বলা যায়, অনেকে এটা নিয়ে একটু ইয়ে আছে, অনেকে আর কি দুইটার এক ধরে, অনেকে আলাদা ধরে। বাট যেটা ফ্যাক্ট হচ্ছে প্রস্থেটিক গ্রুপ কিন্তু হবে ইয়া, এর কাজ কিন্তু একই, তাই যে কোএনজাইম বলি আর কোফ্যাক্টর বলি, জি স্যার। এদের আলটিমেটলি ফাংশন তো একই। হ্যাঁ, এনজাইমকে অ্যাক্টিভেট করা আর কি, এনজাইমকে হেল্প করা ক্যাটালাইসিস করার জন্য। ওকে, তো এর মধ্যে প্রস্থেটিক গ্রুপ যেগুলা, সেগুলা হচ্ছে তারা প্রোটিন না, নন প্রোটিন। জি স্যার, এটা তো নন প্রস্থেটিক, হ্যাঁ, নন থাকে মানে এটা। এগুলো অ্যামিনো অ্যাসিড না, ওই সেন্সেই কিন্তু এটা ফলস আর কি। তো ওখানে ছিল যে প্রস্থেটিক গ্রুপ দে আর মেড অফ প্রোটিন, কোশ্চেন এটা ছিল না নাকি আমি আবার ভুল লিখছি যে নট মেড অফ প্রোটিন?
স্যার কোশ্চেন ছিল হচ্ছে যে প্রস্থেটিক গ্রুপ দ্যাট ইজ রিকোয়ার্ড টু অ্যাক্টিভেট, স্যার অ্যাক্টিভেট করার জন্য আর কি। হ্যাঁ, আপনি হ্যাঁ শেষে বলেছিলেন যে কম্পোজড অফ অ্যামাইনো অ্যাসিডস। হ্যাঁ এটা কিন্তু ফলস হচ্ছে ওইটার সেন্সে আর কি। জি স্যার, নন প্রোটিন এর জন্য আর কি। হ্যাঁ, নন প্রোটিনের জন্য আর কি। ওকে স্যার, আমি স্যার স্লাইড এবং প্রোস্থেটিক গ্রুপে টাইটলি বাইন্ড করে থাকে, এটাও সত্য। জি স্যার, আমি তো স্যার স্লাইডলি একদম মানে স্লাইড পড়ি না, আমি একটু বই পড়ছিলাম আর ওই 1 or 2 সাথে মিল ছিল, এই জন্য আমি খুব বেশি পড়ি না। পরে দেখি যে আমার এই একটা ভুল হয়ে গেছে। কিন্তু ওইটা মানে ধরো আমি কিন্তু এই জন্য টাইট এবং লুজের কোনো কথা এখানে আনি নাই, খালি আনছি হচ্ছে প্রোটিনটা। বহুত ধরো আমরা প্রোস্থেটিক গ্রুপ বলি বা কোফ্যাক্টর বলি আর কোএনজাইম, কাজ একই। তারা হচ্ছে এনজাইমটাকে আর কি অ্যাক্টিভেট করে আর কি, মানে বেসিক্যালি দে হেল্প দ্য এনজাইম টু ডু দ্য ক্যাটালাইসিস। ওকে, কিন্তু তারা কি প্রোস্থেটিক গ্রুপগুলো হচ্ছে দে আর নন প্রোটিন। জি স্যার। ঠিক আছে? তো এই তিনটা নিয়ে আমি দেখেছি একটু কনফিউশন আছে আর কি, লোকজন অনেক সময় এক বলে, আবার লোকজন অনেক সময় আলাদা বলে। তো তাহলে কি অ্যাকচুয়ালি মানে কোফ্যাক্টর আর কোড এনজাইম জিনিসটা দুই রকম? ওই ইয়া তো একই, মানে হচ্ছে ফাংশন তো একই, ফাংশন এরা খালি আলাদা করে কি জন্য, যে আলাদা করলে একটু বুঝতে সুবিধা, যে একটা একটু টাইটলি বাইন্ড করে একটা একটু লুজলি বাইন্ড করে, এই টাইপের ব্যাপার আছে আর কি। হ্যাঁ, কোএনজাইম হচ্ছে লুজলি বাইন্ড করে, আর হচ্ছে যে কি জানি কোফ্যাক্টর হচ্ছে প্রোস্থেটিক গ্রুপ হচ্ছে টাইটলি বাইন্ড করে আর কি। একটু বোঝার সুবিধা আলাদা, মানে যেহেতু জিনিসগুলো নিজেরা আলাদা, ফাংশন সেম, বাট যেহেতু নিজেরা আলাদা এই জন্য একটু আর কি ডিফারেন্সিয়েট করা আর কি। জি স্যার। এই হয়ে গেল স্লাইড। আচ্ছা, তাহলে হচ্ছে ওই লেকচার 5 পর্যন্ত থাকবে মিডে। লেকচার 5 হচ্ছে আজকে দিয়ে দিব। আর মিডের কোয়েশ্চেনে এই তিন টাইপেরই থাকবে আর কি, এমসিকিউ, ট্রু ফলস, আর হচ্ছে ওই শর্ট কোয়েশ্চেন। সময় আমি এনাফি দিয়ে রাখবো যাতে তোমরা হচ্ছে ওই মানে অ্যাটলিস্ট শর্ট কোয়েশ্চেন হবে, কিছুটা তো টাইপ তো করতে হবে, যাতে সেটা মানে করতে পারো আর কি। আর স্যার ঈদের ছুটি কবে থেকে স্যার? নেক্সট ক্লাসের পর থেকে ঈদ আফটার ক্লাস? হ্যাঁ, তোমাদের নেক্সট ক্লাসের পর থেকে, মানে পর থেকে কি বেসিক্যালি তো এবার ছুটি খুবই কম, তোমাদের 3 দিন ছুটি দিয়ে রাখছে আর কি। ছুটি তো নাই স্যার, উইকলি 2 দিন ছুটি আর 1 দিন ছুটি দিচ্ছে। হুম, ছুটি খুবই কম দিয়ে রাখছে আর কি। তোমাদের বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হওয়ার কথা, 1 2 3, এই 3 দিন খালি বন্ধ। 3 দিন বা 4 দিন আচ্ছা হবে কিছু একটা, 1 2 3 বা 4 দিন। নেক্সট উইকে বেসিক্যালি 5 তারিখে ক্লাস আছে আর কি। হ্যাঁ, তবে তো যে মানে অ্যাজ ইউ নো দ্যাট attending these online sessions are not mandatory, so মানে ওই লেকচার দিয়ে দিব, ভেরি ইজি, বুঝে ফেলবো তোমরা। যদি না বুঝো তাহলে হচ্ছে ওই আমি থাকবো সেশনের টাইমে, এসে আমাকে জিজ্ঞেস করলাম, না হলে আর প্যারা নেওয়ার মানে লাগবে না আর কি। ওকে স্যার। তোমাদের ঈদের ছুটি হচ্ছে 1 2 3, শনি রবি সোমবার। তোমাদের এই সেমিস্টার নেক্সট সেমিস্টার মাঝখানেও ছুটি খুবই কম, খুবই কম। স্যার নেক্সট সেমিস্টার বলতে এই সেমিস্টারের শেষে? হ্যাঁ, মানে এটা তো কি সেমিস্টার চলে জানি, সামার। হ্যাঁ, না সামার সামার, সামারের পরে কি ফল। জি স্যার। স্যার স্যার ফলের আগে কয়দিন বন্ধ পাওয়া যাবে? খুবই কম। ধরো তো ক্যালেন্ডারটা দেখে নি, তোমাদের এই সেমিস্টারের শেষ হবে হচ্ছে 10 দিন মেবি স্যার, হ্যাঁ 10 দিন মেবি 10 days। 10 দিন, অ্যাকচুয়ালি লেস দেন 10 ডেজ কাইন্ড অফ আর কি। মানে তোমাদের ফাইনাল শেষ হওয়ার কথা হচ্ছে অক্টোবরের 1 তারিখে,
মানে ওই 10 দিন, হ্যাঁ 10 দিন বলতে পারো, ধরো হচ্ছে সেপ্টেম্বরের শেষে আর কি এই সেমিস্টার শেষ হবে, আর অক্টোবরের 10 তারিখ থেকে ক্লাস শুরু হবে ফলের। ওই 10 দিন আর কি, ধরো আট 8 দিনের মতো আর কি, 8 days। স্যার তার মানে ফল 2020 আমরা 3 মাসের কম টাইমে সেমিস্টার শেষ করব। না, ওটা ওইদিকে একটু এক্সটেন্ড করবে যে। আচ্ছা, জানুয়ারির দিকে 10 দিন বা হ্যাঁ হ্যাঁ, মানে তো ওটা তাহলে তাহলে তো আবার স্প্রিং এর আগে ভ্যাকেশন পাবো না। ভেরি গুড কোয়েশ্চেন। ওই স্প্রিং এর আগেও ভ্যাকেশন পাবা, ওই তোমার এই 1 সপ্তাহ পাবা আর কি, 1 উইক। তো স্প্রিং এর 21 এর ক্লাস শুরু হবে হচ্ছে জানুয়ারি 16-এ। তো তাইলে তো ছুটি নাই সেরকম। এই যে তোমরা বাসায় বসে আছো না, এত ছুটি দিয়ে কি করবে? হ্যাঁ, বাসায় বসে থাকবো, পড়ালেখা করবে। আর বাসায় তো শুধু বসে নাই, বাসায় প্রত্যেকটা কোর্সে একসাথে অ্যাসাইনমেন্ট দিতেছে, কুইজ নিতেছে, সব একসাথে স্যার। আসলে সারাদিন এগুলোই করবা, ঘুম থেকে উঠবা তারপর পড়াশোনা করতে বসবা আর কি। সারাদিন বাসায় বসে থাকাটা একটু পেইনফুল, মানে ওই মোটিভেশনটা একটু মাঝে মাঝে একটু দূরে সরে যায় না, একটু কেয়ার করা। মানে এখন আসলে সিচুয়েশন ডিফিকাল্ট, তো সো বাট মানে আশা করো যেন মানে লেটস প্রে যে সিচুয়েশন ভালো হয়ে যাবে। জি নিশ্চয় স্যার। না। স্যার ইউনিভার্সিটি খুললে একটু শান্তি, স্যার ইউনিভার্সিটি না খুললে অনলাইন ক্লাস খুবই প্যারা স্যার। সারাদিন আসলে ভিডিও দেখাও যায় না, চোখ ব্যথা করতে থাকে, মাথা ব্যথা করতে থাকে। আমি বুঝি এই ব্যাপারটা, আসলে এইভাবে ক্লাসে ক্লাস করা একরকম, আর অনলাইনে স্যার নিজের ইচ্ছা মতো এটা করা যায় না স্যার। ভিডিও দেখে স্কিপ করা যায়, অথবা 2x এ দিয়ে 10 মিনিটের ভিডিও 5 মিনিটে দেখা এরকম। মানে যেটা হয় কি, মানে ভিডিও দেখা যায় এবং প্রতিদিন না টানা দেখাটা টাফ। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। মানে এখন আমরা হচ্ছে পরিস্থিতির শিকার আর কি, কিছু ক্লিয়ার করা। কারণ যেমন ওই যে অনেক জায়গাতেই, যেমন আমি ইভেন আমরা যখন পিএইচডি তেও কিন্তু কিছু কোর্স থাকে আর কি, হ্যাঁ লোকজন অত সিরিয়াসলি পড়ে না পিএইচডি কোর্স, বাট কিছু কোর্স থাকে আর কি। কিন্তু ওই সময় হতো কি, যেমন আমার পিএইচডির সময় কোর্স ছিল হচ্ছে 1 বছর দেওয়া। মানে আমার দুইটাই অপশন আছে, তুমি হচ্ছে চাইলে ক্লাসও করতে পারো একদম যে, অথবা তুমি হচ্ছে পরে অনলাইন করে ফেলতে পারো আর কি। মানে ক্লাসগুলো রেকর্ড করা হতো আর অনলাইনে দিয়ে দেওয়া হতো। তো এই সারা বছর আর কি, হ্যাঁ 1 বছর টাইম, 1 বছরে ধীরে সুস্থে করা যেত আর কি। যেটা তোমাদেরকে যে ধরুন না ম্যান্ডেটরি যে 3 মাসের মধ্যে শেষ করতে হবে যেমনি হোক, এরকম ছিল না আর কি। তো তাহলে তো স্যার একেবারে বছরের শেষে আমাদের এই বছরে যে গ্যাপটা হয়ে গেছে ওটা স্যার কভার হয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি বলা যায় যে কভার হয়ে যাবে আর কি। এটা তোমাদের জন্য একদিক দিয়ে ভালো যে তোমাদের হচ্ছে ওই ডিলে হলো না আর কি, ডিউ টাইমেই মানে শেষ হয়ে যাচ্ছে আর কি। মানে স্যার সেশন জটের কথাটা মানে বলতে যাচ্ছেন, সেটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে না। এক্স্যাক্টলি সেশন যে জবটা হচ্ছে না। আচ্ছা। কিন্তু স্যার ল্যাবের গ্রেড তো পেলাম না স্যার। ইউনিভার্সিটি যদি স্যার পরের বছর খোলে এর মানে কি স্যার ল্যাবের গ্রেড নেওয়ার জন্য আবার এক্সাম দেওয়া লাগবে পরের বছর? আহ, এখন পর্যন্ত ব্যাপারটা ওইরকমই আছে আর কি। তবে যেটা মানে একটা কি, যেটা ইউজিসি যদি না দেয়, তাহলে তো আসলে কিছু করা যাচ্ছে না। স্যার ইউজিসি কে মনে করে তো স্যার আবার মেইল দেওয়া লাগবে, সুপারিশ করা লাগবে যে আপনারা নোটিশ দিয়েছিলেন। ইউজিসি না, মনে করো একটা জিনিস কি, দেখো ধরো এই ল্যাব, হ্যাঁ ল্যাব আসলে করা উচিত না, নাহলে তো এটা কিন্তু তোমাদের জন্য লস। মানে মার্ক দিয়ে আর কি হবে, মার্ক এক সময় পাবা, এই যে 4 বছর টাইম আছে, এক সময় মাঝখানে পরীক্ষা দিয়ে গ্রেড না হয় পেয়ে যাবা। কিন্তু প্র্যাকটিক্যাল গুলো তো করা উচিত। প্র্যাকটিক্যাল না করলে কিন্তু লস। থিওরির একটা ব্যাপার কি, থিওরি হচ্ছে ওকে ঠিক আছে, তুমি এক সময় পরে পড়ে নিতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যাল কই করবে? প্র্যাকটিক্যাল তো করতে হবে। স্যার ওইখানে জাস্ট স্যার মানে ওই ল্যাবটা ইয়েটা শিখছিলাম, আর প্লেটিং টেকনিক গুলো জাস্ট ওর পরে বন্ধ হয়ে গেছে। তারপরে গ্রাম স্ট্রেনিং একটু দেখাইছিল, এই তো। আচ্ছা, ওই যে কি তুমি কি মাইক 155 এর কথা বলতেছো? ইয়েস স্যার। ও মাইক 155 এর মেজরিটি তো এইটাই, এই যে প্লেটিং মেথড, গ্যাম স্ট্রিক স্ট্রিমিং আর কি কি ছিল। স্ট্রিক করেছিলাম, স্ট্রিক পোর
আর হলো গিয়ে স্প্রেড। ওকে, গ্রাম স্টেনিং করছিল না? গ্রাম স্টেনিং তো হ্যাঁ, গ্রাম স্টেনিং করছে, ওটা যদিও ইয়েতে ছিল, ওটা মানে স্যার অনেক আগে ফ্যামিলিয়ার ছিলাম আর কি ওটার সাথে। হুম, গ্রাম স্টেনিংটা অতটা এক্সপ্লেইন করে দেখায় নাই যদিও। ওটা পরবর্তী আগে দেখানো। যেগুলো দেখানোর কথা ছিল সেগুলো আর হয়নি। হুম, না সেটাই আর কি, এখন অ্যাটলিস্ট ওগুলো তো অ্যাটলিস্ট একবার দেখা তো উচিত। হ্যাঁ স্যার। একটা ব্যাপার কি, ধরো এই যে তোমরা ধরো যে স্প্রেডিং টেকনিক স্প্রেডিং করলা, এই জিনিস হাতে আসতে সময় লাগবে। এই একবার দেখে মানে এই জিনিস হাতে চলে আসা, প্রথম দিকে দেখা যাবে কেমন স্প্রেড করতে যাবা, মিডিয়া কেটে ফেলবা, হ্যাঁ উপড়ায় ফেলবা, কত কিছু করবা, এটাই নর্মাল। স্যার আমি তো ইয়েই করে ফেলছিলাম, মানে আমাকে যখন স্যার মিড টার্ম দেওয়া হয়েছিল, স্টিক প্লেটটা ব্যাকটেরিয়া কালচার নিয়ে তুমি স্টিকিং করো, স্টিকিং করার সময় আমি লেয়ার স্যার করে উঠে ফেলছিলাম না এই লেয়ার। এইটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, এটাই স্বাভাবিক, এটা প্র্যাকটিসের ব্যাপার, জাস্ট প্র্যাকটিসের ব্যাপার। তারপর আবার ম্যাম বললো যে তুমি যেই পরিমাণ হিট দিছো ব্যাকটেরিয়া মরে গেছে। হিট হিট দিছো কেন? ও হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। ওই তুমি যখন তোমার মানে ওটাকে কি বলা যায়, স্টক কালচার বা অলরেডি কালচার প্লেট থেকে যখন মাইক্রো অর্গানিজম নিবা, হ্যাঁ গরম স্যার। করে ফেললে আর কি বিপদ। এটা একটা ওয়ে আছে তো, যেটা হচ্ছে ধরো তুমি যেটা দিয়ে স্ট্রিকিং আইনোকুলেশন করবা, হ্যাঁ স্টিকটাকে গরম করলা তুমি, হ্যাঁ গরম করার পরে ওটাকে হচ্ছে ওই প্লেটের যেই জায়গায় ফাঁকা এমন একটা জায়গায় ঢুকাই দিবা আর কি, টাচ করাবা। স্যার আমি ওটা রাখছিলাম, কিন্তু স্যার ঠান্ডা আমি হয়। একটু স্যার ইয়ের মধ্যে ওই শিখার মধ্যে একটু বেশিক্ষণ টাইম দিয়ে ফেলছিলাম, এই জন্য একটু বেশি হিট হয়ে গেছিল। না না, ওটা সমস্যা নাই তো, তুমি না হয় বার্নারে বেশিক্ষণ হিট দিচ্ছ, অসুবিধা কি, হলো না গরম, সমস্যা নেই তো। যেটা করতে হয় তুমি এটা না মানে বাতাসে কিছুক্ষণ ইয়া করলে ঠান্ডা হয়ে যায়, বাট সেফ থাকার জন্য যেটা করবা, তুমি ওটা হচ্ছে তোমার এই মিডিয়ার একটা খালি জায়গাতে একটু টাচ করাই নিবে, তাহলে Yes. হচ্ছে হিটটা খুব একদম ঠান্ডা হয়ে যাবে খুব দ্রুত। আমি তো এরকমও করতাম হচ্ছে একদম কনফার্ম হওয়ার জন্য একবার দুইবার, হ্যাঁ হুম। তোমার নিডেল এখনো ওয়ার্ম আছে কিনা এটা বোঝা খুব ইজি, তুমি মিডিয়াতে টাচ করলেই দেখবা যে ওয়ার্ম থাকলে মিডিয়াটা একটু ইয়ে হয়ে যাবে আর কি, টাচ করার সাথে সাথে ওই জায়গাটা একটু মানে লিকুইফাইড হয়ে যাবে আর কি। কয়েকবার আমি তো কয়েকবার টাচ করতাম, টাচ করে কনফার্ম হইতাম না আমার মিডিয়াতে কোল্ড এনাফ, তখন আমি হচ্ছে ওটা ডাউনলোড করে দিতাম। বাট স্যার প্রতিবার আমার কলোনি আসছে স্যার, এমন না যে কলোনি আসে নাই, ও তাহলে তো মেরে ফেলা আইসোলেটেড হয়েছে। কলোনি আসছে। হ্যাঁ, প্রবলেম কি ছিল, ওই যে কেটে ফেলছো আর কি মিডিয়া টিডিয়া? হ্যাঁ। না ইটস ওকে, ইটস ওকে। ম্যাম তো দেখে স্যার হাসতে হাসতে বলো তোমার হাত কাঁপে কেন। না হাত কাঁপবেই, তুমি একবারে হাত কাঁপা ঠিক হয়ে গেলে তো তাহলে কাজই হতো। কিন্তু স্যার আমি তো স্যার মানে আমরা যারা করছিলাম তা আমরা তো স্যার একেবারে ছিলাম না, ইউজ টু ছিলাম না লুমিনার এয়ার ফ্লোর মধ্যে গিয়ে স্ট্রিকিং করা। এই জিনিসগুলো এই যে তোমরা আন্ডার গ্রেডে যে বিভিন্ন ল্যাব করবা, হ্যাঁ। এটা আশা করার কোনোই কারণ নেই, আন্ডার গ্রেডে ল্যাব করেই হচ্ছে তোমরা এক্সপার্ট হয়ে যাবে। কিন্তু এই 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 তাহলে এই ল্যাবগুলো করার উদ্দেশ্য কি, যে ল্যাবের সাথে ফ্যামিলিয়ার হয়, টেকনিকগুলো অ্যাটলিস্ট একবার দেখা এবং নিজে করা। যে টেকনিকগুলোতে তুমি যখন মানে এক্সপার্ট হতে চাও, তোমার স্কিল ডেভেলপ করতে চাও, আলটিমেটলি তোমাকে হচ্ছে যখন তুমি নিজে কাজ করবা রিসার্চের কাজ, তখন তোমার হচ্ছে টেকনিকগুলোর এক্সপার্টাইজটা চলে আসবে। একবার করলে এক্সপার্টাইজ আসে না, আসার দরকারও নেই। বাট স্যার আমাদের ল্যাবে তো স্যার মানে একবারের বেশি আসলে সুযোগ দেওয়া হয় না অতটা। ওইটা টাফ। একবার না হ্যাঁ তোমরা তো একবার সুযোগ পাবা যখন তোমরা হচ্ছে ইয়া করবা, যখন তোমরা যে থিসিস করবা, ওটা তো স্যার দূরে আছে। হ্যাঁ তখনই সুযোগ, মানে তখনই স্কিল ডেভেলপ তখনই হয় যখন তুমি আসলে এরকম কোনো প্রজেক্ট করো, থিসিস করো। তার আগে না টেকনিক্যাল মানে যতখানি যতবার প্র্যাকটিস করা লাগে একটা টেকনিক স্কিল হতে, এটা কখনো কোনো কোর্সে মানে তুমি সেই চান্সেস পাবা না, কোথাও না, মানে কোথাও পাবা না ওয়ার্ল্ড বাট প্র্যাকটিক্যাল। স্যার প্র্যাকটিক্যালের একটা বেনিফিট আছে, সেটা হলো গিয়ে যে যে জিনিসটা করে সেটা স্যার অনেকদিন মনে থাকে, যেটা থিওরিতে সম্ভবত থাকে না অতটা। এটাই উদ্দেশ্য প্র্যাকটিক্যাল কোর্সে, এটাই হচ্ছে উদ্দেশ্য আর কি।
স্কিল ডেভেলপ করতে গেলে প্র্যাকটিস লাগে, এটা মনে রাখো। প্র্যাকটিস ছাড়া কখনো স্কিল ডেভেলপমেন্ট হয় না। তো স্কিল ডেভেলপমেন্ট হবে হচ্ছে তোমরা যখন নিজেরা কাজ করতে যাবে আর কি। এটা আসবে ধরো তোমাদের যে চারটা, হ্যাঁ চারটা যে ধরো আমি ইয়ার সিলেবাসটা জানি না আর কি, বায়োটেকের ল্যাবের সিলেবাস জানি না, কিন্তু মাইক্রোবায়োলজি যে চারটা কোর্সের সিলেবাস আছে, চারটা ল্যাব কোর্স, এই ল্যাব কোর্স যা যা টেকনিক আছে আমি নিজেও এই টেকনিকগুলো এতগুলো আন্ডার গ্রেডে করিনি, জাস্ট 405 পর্যন্ত 105 থেকে 405 এই না চারটা। 455 155 255 355 455। আমি নিজে আমার আন্ডার গ্রেডে এরকম আমাদের নিজেদের আন্ডার গ্রেডের প্র্যাকটিক্যাল সিলেবাস এত রিচ ছিল না আর কি। ঠিক আছে, বাট আলটিমেটলি আই লার্ন অল দ্য থিংস। এবার এখনো অনেক টেকনিক্স আছে যেগুলো আমি জানি না, তবে এটা জানার কোনো সমস্যা না আর কি। আমি জানি না কারণ হচ্ছে এগুলো আমার কোনো দরকার হয়নি। there are lots of techniques যেগুলো হচ্ছে তুমি আসলে মানে সব টেকনিক আমাদের একার পক্ষে শেখাটাও সম্ভব না। কিন্তু যখন এই এই সেমিস্টারে আমাদের কোর্স কোঅর্ডিনেটর কে? কোন কিসে মানে এই সেমিস্টারের মাইক্রোবায়োলজির কোর্স কোঅর্ডিনেটর কে? আপনি তো আগে না দিয়েছেন। প্রতি কোর্সের কোর্স কোঅর্ডিনেটর তো আলাদা, কোর্স কোঅর্ডিনেটর আর প্রোগ্রাম কোঅর্ডিনেটর তো আলাদা জিনিস। আচ্ছা, প্রোগ্রাম কোঅর্ডিনেটর কি স্যার ইয়েই আছে, মাহবুব স্যার? প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহবুব স্যার ছেড়ে দিছে আর কি, ওই প্রোগ্রাম কোঅর্ডিনেটর এখন তোমাদের শোয়েব স্যার। শোয়েব স্যার। হুম। আচ্ছা। এনিওয়ে, আচ্ছা তোমাদের আর কোনো কোয়েরি আছে? স্যার স্যার আমাদের মিডের আগে তো কোনো অ্যাসাইনমেন্টস দেওয়া হবে না। ও ভালো কথা মনে করছো, না তো ভুলে গেছিলাম। স্যার মিডের আগে দিয়েন না প্লিজ। আচ্ছা শোনো, আমি স্টুডেন্টদেরকে প্যারা দিতে পছন্দ করি না। অ্যাসাইনমেন্ট যদি আমি দিও সেটা টাইম অনেক লম্বা দেওয়া থাকে, ওকে? মানে আমি যদি মিডের আগে অ্যাসাইনমেন্টের টপিকসও দিই, আমি মিডের মধ্যে সেটা সাবমিট করতে হবে এরকম কোনো ডেডলাইন তোমাদেরকে দিব না। সো ডোন্ট ওয়ারি এট অল, ঠিক আছে? সো কনসেন্ট্রেট অন দ্য মিড, অ্যাসাইনমেন্টের জন্য এনাফ সময় দেওয়া থাকবে, সো তোমরা কি মিডের পরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবে, এটা নিয়ে চিন্তা করতে হবে না। অ্যাসাইনমেন্টের টপিকস বের করতে হবে, আমি ভুলে গেছিলাম। আর কারো কোনো কোয়েরি কোয়েশ্চেন নাই? নো স্যার, স্যার আজকে শেষ করে দিই। হ্যাঁ আজকে তাহলে শেষ করে দেবো আর কি। আচ্ছা কারো যদি আর কোনো মানে কোয়েশ্চেন অথবা যদি কোনো কিছু নিয়ে ডিসকাস করতে চাও, ক্লারিফিকেশন দরকার, জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আজকে ক্লাস শেষ করে দেবো। নেক্সট দিন ক্লাস হচ্ছে? নেক্সট দিন তো ক্লাস হবে, মানে আই উইল বি হিয়ার, হ্যাঁ আই উইল বি হিয়ার। সো তোমাদের যদি আলাপ সালাপ থাকে তাহলে জয়েন করো। ওকে, তাহলে ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওকে। আসসালামু আলাইকুম।